সারা দেশে বাজছে ভোটের বাদ্য। বাকি আজ নিয়ে আর ৩ দিন। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে মরিয়া প্রার্থীরা। রাজধানীতে আজ ৮টি নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান। সকালে বনানী থেকে শুরু, শেষ হবে লালবাগের বালুর মাঠে। এবার গেম চেঞ্জার হবেন ৪.৫ কোটি তরুণ ভোটার। ২৮% ভোটার বদলে দিতে পারেন অনেক অঙ্ক। ভোটের মাঠে ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, যৌথ বাহিনীর টহল জোরদার। দুর্গম ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট সরঞ্জাম। নাম আর পোশাক বদলের পাশাপাশি র্যাবের কার্যক্রমেও সংস্কারের সিদ্ধান্ত। কঠোর জবাবদিহিতায় জোর বিশেষজ্ঞদের। এবং ইরানের সরকার বিরোধী আন্দোলনের দায়ে শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে ৬ বছরের কারাদণ্ড। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী। ভোটের বাকি আজ নিয়ে ৩ দিন। সারা দেশে বাজছে সেই বাদ্য। শেষ সময়ের প্রচারণা তুঙ্গে। অলিতে গলিতে ভোটারের কাছে ছুটছেন প্রার্থীরা, আর ভোটাররা মেলাচ্ছেন নানা অঙ্ক। প্রচারের শেষ দিনে সকাল থেকে ভোটারদের মন জয়ে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন নানা প্রতিশ্রুতি নিয়ে। কোথাও উন্নয়নের স্বপ্ন, কোথাও কর্মসংস্থান, আবার কোথাও পরিবর্তনের ডাক। প্রার্থীদের অঙ্গীকারের পাশাপাশি ভোটের প্রচারণায় নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে অনেক জায়গায়। প্রচারণার সময় সংঘর্ষের ঘটনা ঘটছে। এদিকে রবিবার পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। নিজের নির্বাচনী এলাকা ঢাকা ১৭ আসনে একটি এবং দক্ষিণ ঢাকায় ৭টি নির্বাচনী সভায় আজ অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টায় বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর খেলার মাঠে সভা নিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। এরপর ঢাকা ১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্রমাঠ দুপুর ১২টায়, ঢাকা ৮ আসনে পীরজঙ্গি মাজার রোডে বেলা ১টায়, ঢাকা ৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা ৫ আসনে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে বেলা ৩টায়, ঢাকা ৪ আসনে জুরাইন দয়াগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা ৬ আসনে ধূপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা ৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এবারের নির্বাচনে গেম চেঞ্জার হতে পারেন ৪.৫ কোটি তরুণ ভোটার, যা মোট ভোটারের ২৮%। এই তরুণরা দলের চেয়ে যোগ্য প্রার্থীকে এগিয়ে রাখছেন নানা সমীকরণে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জনবান্ধব প্রতিনিধিকেই বেছে নেবেন তরুণরা। শহর থেকে গ্রাম সবখানে বইছে নির্বাচনী হাওয়া। যোগ্য প্রতিনিধি বাছাইয়ের হিসাব নিকাশে ব্যস্ত ভোটাররা। অভিজ্ঞতার পাশাপাশি এবার তরুণ ভোটাররা সমানতালে সক্রিয়। প্রার্থীর পক্ষে কর্মী সমর্থকরা ছুটে যাচ্ছেন তাদের দুয়ারে। বিরামহীন ছুটে চলার গন্তব্য একটাই, তরুণদের মন জয়ের চেষ্টা। আমরা তো মোটামুটি ডোর টু ডোর গেছি এবং যাওয়া হচ্ছে। হামিদ ভাইকে সকল স্তরের লোকই তাকে ভালোবাসে। দিন রাত এক করে ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরাও। কোরা নাড়ছেন ভোটারদের দুয়ারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, গুরুত্ব দিচ্ছেন তরুণ ও নারী ভোটারদের চাওয়াকে। ইনশাআল্লাহ ঢাকা 11 আসনের জনগণ 12 ফেব্রুয়ারির ভোটে বিপুল ভোটে ধানের শীষের বিজয়ী করবে। সনাতন ধর্মের লোকজন তারা আমাকে নিয়ে মিছিল করেছে, আমার জন্য ক্যাম্পিং করেছে। ইয়াং জেনারেশনের সাথে আমি মিলামিশা করেছি, কনসাল্ট প্রোগ্রাম করেছি কিছুদিন আগে। কিছু কিছু জায়গায় ক্যাম্পিংও তারা করেছে, তারা আমাদেরকে ভোটটা দিবে। এই নির্বাচনকে সফল করতে হলে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। এবারের নির্বাচনে গেম চেঞ্জার হতে পারে ৪.৫ কোটি তরুণ ভোটার। জনবান্ধব প্রতিনিধিকে বেছে নিতে উন্মুখ হয়ে আছে তাদের বড় একটা অংশ, যাদের ভোট বদলে দিতে পারে প্রার্থীর জয়ের হিসেব নিকেশ। চাঁদাবাজ তো বেড়েই গেছে, এমন হইতেছে যে মানুষের মাইরা পারে না চাঁদাবাজ নিতেছে। হক না মেরে খায় বা মানুষের যাতে হ্যাসেল না করে বা না করে, এরকম টাইপের একটা সরকার চাই। তরুণ সমাজ কেন্দ্রিক যাদের ইশতেহারগুলো আছে, তো আমরা তাদেরকে চুজ করতেছি। একটা ফ্যাসিবাদী শক্তি গেছে, নতুন একটা ফ্যাসিবাদী শক্তি তৈরি হওয়ার চেষ্টা করতেছে। দিন শেষে ওই জেলাও সেই কদই রয়ে গেছে। কিন্তু নারী এবং পুরুষের মধ্যে ভেদাভেদ করবে না। যোগ্য প্রার্থী চাই একজন, যাতে দেশের দারিদ্রতা দূর হোক, বেকারত্বটা অনেক দূর হোক, তরুণ প্রজন্ম অনেক আগায় যাক।
ইসির হিসেব মতে মোট ভোটার 12,76,95,183 জন। এর মধ্যে 18 থেকে 21 বছর বয়সী ভোটার 71,99,707 জন। 22 থেকে 25 বছর বয়সী ভোটার 1,11,53,183 জন। 26 থেকে 29 বছর বয়সী ভোটার 1,15,89,083 জন। এছাড়া 30 থেকে 33 বছর বয়সী ভোটার 1,06,47,441 জন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে তরুণ, নারী ও সংখ্যালঘু ভোটারদের আকৃষ্ট করার উপরেই নির্ভর করছে প্রার্থীদের জয় পরাজয়। তরুণরা তাদের প্রধান প্রত্যাশাই থাকবে যে ওই পরিবর্তন বলতে আমি আসলে সংস্কারকেই বলেছি, যে সংস্কারগুলো তারা রাষ্ট্রের সংস্কার দেখতে চায়, তাই না? তো এই সংস্কারটা তো তারা যদি না পায় তাহলে তাদের আশাভঙ্গ হবে এবং তারা হতাশ হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা পরবেন জয়ের মালা তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে চুলছেড়া বিশ্লেষণ। কারণ এবারের নির্বাচনে নারী ও তরুণ ভোটাররা অন্যতম একটা ফ্যাক্ট। তারা বলছেন দুর্নীতিমুক্ত সমাজ দেখতে চান তারা, আর সেজন্য ক্লিন ইমেজের প্রার্থীকেই নির্বাচনে ভোট দিয়ে বেছে নিতে চান তারা। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মাঠে নেমেছেন 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 14 ফেব্রুয়ারি পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন। একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব শুরু করেছে যৌথ বাহিনী। এদিকে জেলা, উপজেলা এবং কিছু দুর্গম ভোট কেন্দ্রে ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। ভোটের অপেক্ষায় বাংলাদেশ। উৎসবমুখর নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি নিচ্ছে কমিশন। এরই মধ্যে স্থানীয় প্রশাসন ও দুর্গম ভোট কেন্দ্রে পৌঁছানো হচ্ছে ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম। রবিবার দুপুর থেকে নোয়াখালী, হবিগঞ্জ ও কুমিল্লায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরঞ্জাম পাঠানো হয় উপজেলাগুলোতে। ভোট গ্রহণের আগের দিন পাঠানো হবে কেন্দ্রে কেন্দ্রে। দুর্গম এলাকা বিবেচনায় বান্দরবানের থানচির 6টি ও রাঙামাটির 12টি কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয়েছে ব্যালট পেপার ও ভোট গ্রহণের অন্যান্য সরঞ্জাম। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে মাঠে 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 14 ফেব্রুয়ারি পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন। খুলনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে যৌথ বাহিনী। আপনারা নির্বাচনে একদম ভয় ভীতিহীন অবস্থায় আপনারা নির্বাচনে পার্টিসিপেট করবেন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে এই কারণে আমাদের এই যৌথ প্যাট্রোলের আয়োজন করা, এবং এইটা একটা রেগুলার প্রসেস, এটা কন্টিনিউ থাকবে। এদিকে নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ভোলাই যান নৌবাহিনী প্রধান। জানান, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে নৌবাহিনী। নির্বাচনের পরবর্তী 2 থেকে 3 দিন পর্যন্ত আমরা সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদেরকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব, যাতে দুর্গম অঞ্চলেও কোনো প্রকার সহিংসতার ঘটনা না ঘটে, বিশৃঙ্খলার ঘটনা না ঘটে। সাতক্ষীরা সহ 3 জেলায় মোতায়েন করা হয়েছে 35 প্লাটুন বিজিবি। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না, এমন নিষেধাজ্ঞা দিয়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, দায়িত্বে থাকা আনসার সদস্য ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে কেন্দ্রের 400 গজের মধ্যে প্রবেশ করতে পারবেন না। এদিকে 299 আসনে 10 ফেব্রুয়ারি থেকে 655 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে ইসি। নির্বাচন ঘিরে অপরাধ ও আচরণবিধি ভাঙলে তাৎক্ষণিক সাজা দিতে পারবেন তারা। কালো পোশাকে র্যাবকে আর দেখা যাবে না, পরিবর্তন হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব নামটিও। পুলিশের বিশেষায়িত এই বাহিনীর নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, SIF। নাম এবং পোশাকের পাশাপাশি বাহিনীটির কার্যক্রমেও সংস্কার আনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই পরিবর্তনের ফলশ্রুতিতে র্যাবের বিতর্কিত ইমেজ কতটা বদলাবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। অপরাধ বিশেষজ্ঞদের মতে, কার্যক্রমে পরিবর্তনের পাশাপাশি বাহিনীটির নেতৃত্ব কঠোরভাবে জবাবদিহি নিশ্চিত করলে আস্থা ফিরবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে 2004 সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে পুলিশের বিশেষ ইউনিট হিসেবে গঠিত হয় র্যাব। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশ কয়েকটি সফল অভিযানে স্বল্প সময়ের মধ্যে এই এলিট ফোর্স সাধারণ মানুষের কাছে নিজেদের অবস্থান সুদৃঢ় করে নেয়।
এরপর হঠাৎ করেই বিপথে পা বাড়ায় ফোর্সটি। কথিত ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে শত শত বিচার বহির্ভূত হত্যার অভিযোগে সংস্থাটি বিতর্কে জড়িয়ে পড়ে। সমালোচনার ঝড় ওঠে সারা দেশে। পতিত সরকারের সময় সেই অভিযোগ পাহাড় সময় হয়ে ওঠে। আলোচিত সেসব ঘটনার মধ্যে রয়েছে 2011 সালের 23 মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুরে র্যাবের অভিযানে লিমন হোসেন গুলিবিদ্ধ হন। তবে লিমনের দাবি তাকে ধরে নিয়ে পায়ে গুলি করা হয়। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জের 7 জনকে অপহরণ ও পরে 7 খুনের মামলায় জড়িয়ে পড়ে সংস্থাটি। এছাড়া 2018 সালের 26 মে রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডে মাদক বিরোধী অভিযানে ফোর্সটির ক্রসফায়ারে নিহত হন টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি ও কাউন্সিলর একরামুল। 2021 সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাব ও সংস্থাটির কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে উঠে আসে একরামুলের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাটি। মূলত এরপর দৃশ্যত কমে আসে ক্রসফায়ার। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাছ থেকেও আসে একই সুপারিশ। এরপর আশা নিরাশার দোলাচলে দুলতে থাকে র্যাবের ভবিষ্যৎ। সংস্থাটি বহাল রেখে নামে আসে পরিবর্তন। 3 ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF নামকরণ করে সরকার। র্যাবের যে নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF, এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। নাম ও পোশাক বদলালেই কি র্যাবের দীর্ঘদিনের অপবাদ ঘুচবে, এমন প্রশ্ন ছিল এই বিশ্লেষকের কাছে। ইন্টারনালি যারা অপরাধ করবে তাদেরকে যখন বিচারের কাছে সুপর্দ না করবেন, তাদেরকে যখন আপনি জাস্টিসের মুখোমুখি না করবেন, তাহলে কিন্তু শুধুমাত্র পোশাক পরিবর্তন এবং আপনি তাদের নাম পরিবর্তন করে একটা বাহিনীর ইমেজ ডেভেলপ করা বা তাদের সুনাম অক্ষুণ্ণ রাখা, এটা কোনো পসিবল হয় বলে আমি মনে করি না। নতুন নামে আসা SIF নিয়ে আশা জাগা নিয়ে কথাও শোনালেন তিনি। তাদেরকে অ্যাপলিটিক্যাল হতে হবে, যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের বাইরে গিয়ে তাদেরকে কাজ করতে হবে। সেসব করার জন্য যদি আলাদা কমিশন গঠন করতে হয় সেটা করা উচিত। যা এইসব কমিশনের মাধ্যমে তারা সরাসরি সেই কমিশন মাধ্যমে তারা পরিচালিত হবে। তারা শুধুমাত্র স্পেসিফিক কোনো ব্যক্তি, স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের হয়ে তারা কাজ করবে না। যদি এটা আমরা করতে পারি তাহলে তাদের সুনাম আগের অবস্থায় আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। তিনি এও বলেছেন, নাম যাই হোক না কেন, কঠোর নজরদারি আর জবাবদিহি নিশ্চিত করা গেলেই র্যাব বুঝছে নতুন সংস্করণে আসা এই বাহিনী আবারও সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারবে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। সিলেট থেকে নির্বাচনী প্রচারণার খবর জানবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুর রহমান শাহ। তাওহিদ, শেষ মুহূর্তের প্রচারণায় মাঠে কোন প্রার্থী রয়েছেন এবং শেষ মুহূর্তে ভোটারদের মন জয় কেমন প্রচেষ্টা চলছে তার জানাবেন। কৌরি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু প্রার্থীদের প্রচারণার বিরামহীন সময় তারা পার করছেন এবং একদম শেষ সময়ে এসেও কিন্তু আমাদের সাথে এখনো আমরা রয়েছি সিলেট 1 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি প্রচারণা করছেন। যেহেতু আগামীকাল মঙ্গলবার সকাল 7টার আগেই কিন্তু প্রচারণা এবং সভা সমাবেশ বাধ্যবাধকতা রয়েছে শেষ করা, সেক্ষেত্রে তারা এই শেষ সময়টুকু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আপনার কাছে জানতে চাই, আজকে কেমন ব্যস্ততা আপনার? আমি সকালে এসেছি যে ওসমানী হাসপাতালে, আর আমাদের দুপুরে আমাদের মিছিল আছে, সর্বশেষ গণমিছিল। তারপর রাত্রে আরো সভা আছে পরিবহন শ্রমিকদের নিয়ে। আমরা চেষ্টা করছি যতটুকু বেশি সম্ভব মানুষের কাছে যেতে, আমাদের কথাগুলি পৌঁছানোর জন্য। চেষ্টার তো আর কোনো শেষ নাই, চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্য যারা প্রার্থী রয়েছেন, প্রায় 8টি রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন সিলেট 1 আসনে, অন্য সকল প্রার্থীর চেয়ে নিজেকে শেষ পর্যন্ত কতটা এগিয়ে রাখছেন? না, আমি এই লাইনে আমি চিন্তা করছি না। আমি আমার কথাগুলি মানুষের সামনে হাজির করেছি। জাতীয়ভাবে আমাদের যে সমস্ত পরিকল্পনা আছে দেশ নিয়ে, সেগুলি হাজির করেছি। সিলেটের উন্নয়নের কথাগুলি মানুষের সামনে নিয়ে এসেছি। আমি আশা করি আমাদের এই পরিকল্পনা এবং আগের বিএনপি সরকারগুলির পারফরমেন্স দেখে মানুষ আমাদেরকে বিবেচনা করবে, এটুকু আমি প্রত্যাশা করি। শেষ পর্যায়ে যদি আপনি জনগণের ভোটে নির্বাচিত হতে পারেন, সেক্ষেত্রে তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো এবং তাদেরকে দেওয়া অঙ্গীকারগুলো পূরণে কিভাবে কাজ করবেন? কিভাবে কাজ করব? সবাইকে নিয়ে একসাথে কাজ করব। আমরা যে লক্ষ্যগুলি স্থির করেছি সেগুলি অর্জনযোগ্য। আমি কোনো কাল্পনিক কোনো কিছু স্থির করিনি। সিলেটে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে চাই সরকারের নীতি সহায়তা দিয়ে, এখানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি স্থাপন করে। সিলেটের জলাবদ্ধতার অবসান ঘটাতে চাই প্রাকৃতিক খালগুলি রিকভার করে, নদীর তলদেশে খনন করে, আর এই নদী প্রবাহের মধ্যে কোনো অবস্ট্রাকশন থাকলে সেটা রিমুভ করে। একইভাবে অনলাইন গেমলিং, তীর খেলা এবং মাদক উচ্ছেদ করতে চাই।
ছেলে মেয়েদের জন্য স্পোর্টস ফ্যাসিলিটি তৈরি করতে চাই। এগুলি সবই ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আপনার অনেক পরিকল্পনার কথা, এবং সিলেটে এক আসন সহ সিলেটের যে 6টি আসন রয়েছে প্রত্যেক প্রার্থীরাই কিন্তু একদম শেষ পর্যায়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, এবং প্রচারণা সহ আজকে প্রচার মিছিল সহ নানা প্রার্থীদের নানা দলের নানা কার্যক্রম রয়েছে, এবং সব মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশে কিন্তু প্রচারণার শেষ সময়টুকু পার করছেন সিলেটের প্রার্থীরা। এই ছিল আমার কাছে সবশেষ। কৌরি। তাওহিদ, ধন্যবাদ আপনাকে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের রাঙ্গুনিয়া। কর্ণফুলী নদী, পাহাড় আর এশিয়ার অন্যতম বড় শস্য ভাণ্ডার গুমাই বিল, সব মিলিয়ে বৈচিত্র্যময় এক জনপদ। তবে এই সৌন্দর্য এখন ম্লান হচ্ছে অবৈধ বালু উত্তোলন আর পাহাড় কাটার মহোৎসবে। আসন্ন নির্বাচনে এই আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী ফ্রন্টের প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। চট্টগ্রামের উত্তর পূর্বের জনপদ রাঙ্গুনিয়া। একদিকে কর্ণফুলীর কলতান, অন্যদিকে সবুজ পাহাড়ের বুকে গুমাই বিল। প্রাকৃতিক সম্পদ ও পর্যটনের সম্ভাবনাময় আসন রাঙ্গুনিয়া। কিন্তু এই অপরূপ সৌন্দর্যের আড়ালে এখন হাহাকার। দীর্ঘদিনের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনে ভিটে মাটি হারাচ্ছে নদী পাড়ের মানুষ। দীর্ঘ সময় ধরে এই আসনটি ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনৈতিক দুর্গ। 6 বারের সাবেক এই সাংসদের উত্তরাধিকার হিসেবে এবারের নির্বাচনে তার ছেলের সক্রিয়তা রাজনৈতিক মহলে বড় আলোচনার বিষয়। 17 বছর ধরে ন্যায় বিচারের জন্য লড়াই করেছে সালাউদ্দিন কাদের চৌধুরী, এখনো তাদের ভিতের মধ্যে জীবিত আছে। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, মুখে হাসি নিয়ে আসেন। আপনাদের সাথে পুরা রাঙ্গুনিয়া একসাথে বলছে। সুন্নি অধ্যুষিত এই এলাকায় বড় সমর্থক গোষ্ঠী রয়েছে ইসলামী ফ্রন্টের। অন্যদিকে শক্তিশালী সাংগঠনিক কাঠামো নিয়ে মাঠে রয়েছে জামায়াতে ইসলামী। আমাদের পরিবেশ বান্ধব শিল্পায়নের কথা বলেছি, আমাদের 300 এবং 14 গ্রাম কেন্দ্রিক শান্তি এবং নিরাপত্তা বিধানের জন্য, দুর্নীতি দমনের জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা সুনির্দিষ্ট রূপরেখা আমাদের 13 দফা কর্মপরিকল্পনায় আছে। অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং অবৈধ অস্ত্রধারী যারা আছে ওদেরকে গ্রেপ্তার করতে হবে, তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে। মানুষ উৎসবমুখ পরিবেশে ভোট দিবে, রাঙ্গুনিয়ার মানুষ রাঙ্গুনিয়ার সন্তানকে বেছে নেবে। পাহাড়, কৃষি আর নদীর মেলবন্ধনে ঘেরা এই আসনে কার গলায় উঠবে জয়ের মালা, উত্তর মিলবে ভোটের ব্যালটে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 1 আসনের ভোটের সমীকরণ ভিন্ন রূপ নিয়েছে। দীর্ঘদিনের চেনা প্রতিদ্বন্দ্বী ধানের শীষ আর নৌকা প্রতীক ব্যালটে না থাকায় নির্বাচনী মাঠে তৈরি হয়েছে নতুন আলোচনা। এই পরিস্থিতিতে সংখ্যালঘু ও আওয়ামী ঘরানার নীরব ভোটারদের সমর্থন কার ঝুলিতে যাবে সেটি দেখার বিষয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভ্যন্তরীণ জোটের টানাপোড়েনে নির্বাচনের ফলাফল শেষ পর্যন্ত বদলেও যেতে পারে। ভোলা 1 আসনে এবারের নির্বাচনে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে বিএনপি জোটের বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং জামাতের অধ্যক্ষ নজরুল ইসলামের মধ্যে। আলোচনায় রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওবায়দুর রহমান এবং ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমানও। নির্বাচনের মাঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতির পাশাপাশি দলটির অনেক নেতাকর্মী আত্মগোপনে। তবে আওয়ামী ঘরানার একটি সুসংগঠিত ভোট ব্যাংক এখানে সক্রিয়। বিভিন্ন রাজনৈতিক দল সে ভোট নিজেদের পক্ষে টানতে নীরবে গ্রামগঞ্জে কাজ করছে। অন্যদিকে সংখ্যালঘু ভোটারদের অবস্থান নিয়ে রয়েছে নানা হিসেব নিকেশ। একটা দল আছেন তারা বিশ্বাসই করে না যে মুসলমান আর হিন্দু স্বাভাবিকভাবে সুন্দর করে একই ছাদের নিচে, একই আকাশের নিচে আমার এই বাংলাদেশে থাকতে পারে। হিন্দু ভাইরা 54 বছর দেখেছে কারা তাদের উপর নির্যাতন করে, কারা তাদের বাড়িঘর দখল করে, কারা তাদের গায়ে হাত দেয়, তাদের কাছ থেকে চাঁদাবাজি করে। তবে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদ বলছে সংখ্যালঘু সম্প্রদায় কোনো একক রাজনৈতিক দলের অনুসারী নয়। এ বিষয়ে ভিন্ন মত রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। ভোট কেন্দ্রে যদি শান্তিপূর্ণভাবে যেতে পারে, যে প্রার্থী দিয়ে দেশের উন্নয়ন হবে এবং সনাতনীরা সুস্থভাবে জীবনযাপন করতে পারবে, তাদেরকেই
ভোট দেবে। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্য মরিয়া ছিলেন, আজকে আওয়ামী লীগের ভোটের জন্য তাদেরকে মরিয়া হতে মাঠে দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে এই বিষয়গুলি অনেক বড় ফ্যাক্টর হিসেবে আগামী নির্বাচনে ভোলার বাস্তবতা এরকমই যে আগামী নির্বাচনে এই বিষয়গুলো মাথায় থাকবে ভোটারদের। এই আসনে মোট ভোটার 4,06,567 জন। এর মধ্যে নারী 1,96,475 এবং পুরুষ 2,10,087 জন। এছাড়া সংখ্যালঘু ভোটার প্রায় 40,000 এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন 5 জন। ডিবিসি নিউজ ডেস্ক। দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 277, লক্ষ্মীপুর 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছে লক্ষ্মীপুর জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন লক্ষ্মীপুর 4 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ। আমরা ওনার সাথে কথা বলতে চাই। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো এখানে নির্বাচন করছেন, সংসদীয় আসন নির্বাচন, কি পরিস্থিতি দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, নির্বাচন কমিশনের নিয়মকানুন অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা হলো। এরপরে গত 22 তারিখ থেকে প্রচার প্রচারণার কাজ শুরু হয়েছে। সামনে মাত্র আরেকটা দিন বাকি আছে। বিশেষ করে আওয়ামী লীগের আমলে নির্বাচনের কথা শুনলে মানুষ যেখানে ভয় পাইত, সেখানে আল্লাহ পাক আমাকে কামিয়াব করছেন। আমার বর্তমান 2টা উপজেলা নিয়ে লক্ষ্মীপুর 4 এই আসনটা, রামগতি, কমলনগর। তো আলহামদুলিল্লাহ, আমাকে রামগতির লোকেরা মনে করে যে আমি রামগতির বাসিন্দা, কারণ আমার বসত বাড়ি এখানে ছিল। এই নির্বাচনী প্রচার প্রচারণায়, পথসভায়, তারপরে এই পর্যন্ত যতটুকু উপলব্ধি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি, আমি নির্বাচিত হওয়ার ব্যাপারে আল্লাহ পাকের রহমতের উপরে ভরসা করে আমি শতভাগ আশাবাদী। এই যে প্রচার প্রচারণা চালাচ্ছেন, সেখানে গিয়ে কোনো বাধার মুখে পড়ছেন কিনা? লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা? আসলে বাস্তবে আমার এলাকার দলমত নির্বিশেষে সবাই আমাকে ভালো জানে। এখানে প্রচার প্রচারণায় আমরা কোনো বাধার সম্মুখীন হই নাই। অন্য ধর্মের মানুষ এবং নারীদের প্রতি আপনার বার্তা কি? নারী বিভিন্ন মানুষ যেরকম, পুরুষরা যেরকম, শুধু এক ধর্ম নয়, ভিন্ন ধর্ম অবলম্বীও আছে। আমি চাই সবাই ধার্মিক হোক, আর ইসলামী রাষ্ট্রে সবচাইতে বেশি নিরাপদে থাকে সংখ্যালঘু লোকেরা, তাদের অধিকার রক্ষা হয় সবচাইতে বেশি। এই যে নির্বাচনের দিন পর্যন্ত আপনার নেতাকর্মী এবং ভোটারদের প্রতি আপনার আহ্বান কি? আমার নেতাকর্মীদের প্রতি আহ্বান হলো, আমি এই নির্বাচনকে জেহাদ হিসাবে, এবাদত হিসাবে গ্রহণ করেছি। দুনিয়ার কোনো আশা আমার বাকি নাই। আমি নির্বাচিত হলে আমার বাকি জীবনটুকু জনগণের সেবায় আমি নিয়োজিত করব। এই জন্য আশা করি দলমত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও কিছুটা সময় থাকবো এই জেলায়। পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। শান্তিতে নোবেলজয়ী ইরানের নার্গিস মোহাম্মদীকে 6 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মুস্তাফা নীলি। তিনি বলেন, অপরাধ সংগঠনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশের অভিযোগে নার্গিসের বিরুদ্ধে একই সঙ্গে তার উপর দেশ ত্যাগে 2 বছরের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। তিনি আরও বলেন, ওই সাজার পাশাপাশি প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে মোহাম্মদীকে আরও 1.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে 2 বছরের জন্য দেশটির পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের খুসব শহরে নির্বাসনে পাঠানোর আদেশও দেওয়া হয়। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।